বই না পড়ে কি করে তুমি জানবে বইটা ভালো কি মন্দ? আমরা অভ্যাসের দাস হয়ে যেসব চিন্তা মাথায় ঢুকিয়েছি সেগুলো মাথা থেকে ঝেড়ে ফেলার জন্য। মানব জীবনের লক্ষ্য হচ্ছে ম্যাক্সিমাইজিং প্লেজার। শিক্ষা হচ্ছে একটা পণ্য, টিচার হচ্ছে শিক্ষার সবচেয়ে বড় ইনপুট। বণিক বার্তার নিয়মিত আয়োজন শিক্ষালয়ে আপনাদের স্বাগতম। আমাদের আজকের শিক্ষালয়ে আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে এসেছেন ডক্টর মাহবুবুল্লাহ। তিনি সম্প্রতি জাতীয় অধ্যাপক হিসেবে নিযুক্ত হয়েছেন। তিনি ছাত্র রাজনীতি থেকে শুরু করে শিক্ষা ও গবেষণা এবং সোনালী ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। উনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রভিসির দায়িত্ব পালন করেছেন এবং রাজস্ব সংস্কার কমিশনেরও সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শিক্ষা ও অর্থনীতির নানা ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং সেই ৬২ শিক্ষা আন্দোলন থেকে শুরু করে ২৪-এর গণ-অভ্যুত্থান পর্যন্ত প্রত্যেকটি রাজনৈতিক, অর্থনৈতিক ঘটনা প্রবাহে তার লেখা আছে, তার মতামত আছে। তো আমরা বণিক বার্তা শিক্ষালয়ে আ স্বাগত জানাচ্ছি জাতীয় অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ। আপনাকে স্বাগত। ধন্যবাদ। এই যে আপনি সম্প্রতি জাতীয় অধ্যাপক নিযুক্ত হলেন, এই জাতীয় অধ্যাপক নিযুক্ত হওয়ার বিষয়টি আপনার কাছে কি অর্থ বহন করে? সরকার আমাকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দিয়েছে। আমি যখন নিয়োগ পাই তখন আমার বয়স চলছে ৮১। তো সেই অর্থে একটু বিলম্বেই এই নিয়োগটা হয়েছে। তো আমার শরীর যদি সুস্থ থাকে এবং আমি যদি সক্রিয় জীবনযাপন করতে পারি তাহলে আমি চেষ্টা করব আমার জ্ঞান সাধনা যেটা সেটা অব্যাহত রাখা এবং জ্ঞান সাধনাকে কেন্দ্র করে যেসব গবেষণা করতে হয় সেই গবেষণা কাজগুলো অব্যাহত রাখা। এই মুহূর্তে আমার হাতে একটা বড় কাজ রয়েছে। কাজটি হচ্ছে ক্লাসিক্যাল অর্থনীতিবিদ ডেভিড রিকার্ডোর লেখা প্রিন্সিপলস অফ পলিটিক্যাল ইকোনমি অ্যান্ড ট্যাক্সেশন গ্রন্থটির বাংলা অনুবাদ করা। এই বাংলা অনুবাদ স্পন্সর করেছে বাংলা একাডেমি। বাংলা একাডেমিও আমাকে অর্থনীতি বিষয়ে তাদের ফেলো নির্বাচিত করেছে। সেই ৭৬ সাল থেকে আ শিক্ষকতায় আছেন, পড়াচ্ছেন। তো আপনার জীবনে কোন শিক্ষক বা লেখক তাদের প্রভাব বেশি আছে বলে মনে করেন? দেখুন, শিক্ষা জীবনে তো বিভিন্ন পর্যায় আছে। প্রাইমারি, সেকেন্ডারি, কলেজ পর্যায়, তারপরে বিশ্ববিদ্যালয় পর্যায় এবং বিদেশের বিশ্ববিদ্যালয়, এই সব মিলিয়েই কিন্তু বিভিন্ন পর্যায়ে বিভিন্ন শিক্ষক আমাকে প্রভাবিত করেছেন। এদের মধ্যে আমি উল্লেখ করতে পারি প্রাইমারি লেভেলে মজিদ পণ্ডিতের কথা। সেকেন্ডারি লেভেলেও আপনার কুমিল্লা জিলা স্কুলের কিছু নামকরা শিক্ষক ছিলেন, তারা আমার জীবনে আমার চিন্তায় প্রচুর ছাপ ফেলেছেন। এদের মধ্যে নূর আহমদ খান, যিনি তৎকালীন পাকিস্তানের শ্রেষ্ঠ হেডমাস্টার হিসেবে গোল্ড মেডেল পেয়েছিলেন, তিনি আছেন। আছেন ইতিহাসের শিক্ষক ক্যাপ্টেন আব্দুর রহমান, আছেন আবদুল্লাহ স্যার। এইরকম বেশ কিছু শিক্ষক আমার উপর সেকেন্ডারি পর্যায়ে প্রভাব রেখেছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে কাদের আচ্ছা, প্রভাব তার বেশি? কলেজ পর্যায়েও আমি বলি। কলেজ পর্যায়ে আবরুস মতিন উদ্দিন, তারপরে প্রফেসর নোমান, তারপরে আপনার আরও বেশ প্রফেসর জালাল উদ্দিন, ভূগোলের এমআই চৌধুরী, লজিকের ওয়াহাব সাহেব, অর্থনীতিতে আওলাদ হোসেন বিশ্বাস, এরা বেশ প্রভাব রেখেছেন। আর বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমাদের ডিপার্টমেন্টে তখন বেশ কিছু হার্ভার্ডের পিএইচডি শিক্ষক ছিলেন। এদের মধ্যে ছিলেন প্রফেসর নুরুল ইসলাম। তাকে অবশ্য আমরা সেভাবে পাই নাই। ৩-৪ মাস ভর্তি হওয়ার ৩-৪ মাস পর তিনি চলে গেলেন পাকিস্তানের করাচিতে পাকিস্তান ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট ইকোনমিক্সের চেয়ারম্যান হয়ে। এছাড়া ছিলেন প্রফেসর আবু মাহমুদ, প্রফেসর মুজাফফর আহমদ ছিলেন শিকাগোর পিএইচডি, আবু মাহমুদ ছিলেন ইকোনমিক্সের পিএইচডি, আনিসুর রহমান উনি ছিলেন ইকোনমিক্সের পিএইচডি হার্ভার্ড থেকে।
তো এই রকম শিক্ষকরা ছিলেন এবং তারা আমাদের চিন্তার ক্ষেত্রে এবং কিভাবে আমরা অর্থনীতি শাস্ত্রটা পড়ব তার উপর প্রভাব রেখেছেন। এছাড়াও ছিলেন রেহমান সোবান। তিনি অবশ্য কোর ইকোনমিক্স পড়ান নাই, তিনি আমাদেরকে প্যাটার্নস অফ ডেভেলপমেন্ট বলে একটা সাবজেক্ট ছিল, সেটা হচ্ছে আপনার ইউকে, ইউএসএসআর, জাপান এবং ইউএসের উন্নয়নের ইতিহাস, সেটাও একটা প্রয়োজনীয় বিষয়। তিনি সেটা খুব চমৎকারভাবে পড়াতেন এবং তিনি রেগুলার আপনার টিউটোরিয়াল ক্লাস নিতেন এবং টিউটোরিয়ালে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন জনকে পেপার প্রেজেন্ট করতে হতো বাই রোটেশন। ক্লাসে এবং ক্লাসের বাইরে একজন শিক্ষকের কোন গুণগুলা খুব জরুরি বলে মনে করেন? দেখুন, আমাদের সময় শিক্ষকরা ওইভাবে একেবারে সিলেবাসের ABCD রেখে পড়াতেন না। তারা মোটামুটি একটা কাঠামো অনুসরণ করতেন, কিন্তু তারা পড়াতে গিয়ে প্রসঙ্গক্রমে আরও অন্যান্য যেসব জিনিস আছে, দর্শনে কি আছে, কারণ ইকোনমিক্সের সঙ্গে দর্শনের একটা বিরাট সম্পর্ক আছে। একটা ছোট্ট দৃষ্টান্ত দিতে পারি, সেটা হচ্ছে আমরা ইকোনমিক্সে কি বলি? আমরা বলি প্রফিট ম্যাক্সিমাইজেশন, আমরা বলি কস্ট মিনিমাইজেশন। তো ইউটিলিটিয়ান দার্শনিকরা বলতেন বা হ্যাডোনিস্টরা বলতেন যেটা হচ্ছে যে মানব জীবনের লক্ষ্য হচ্ছে ম্যাক্সিমাইজিং প্লেজার অ্যান্ড অ্যাভয়েড পেইনস। পেইন মানেই হলো কস্ট আর প্লেজার মানেই হলো প্রফিট। এই ধরনের সম্পর্ক দার্শনিক চিন্তার সঙ্গে অর্থনীতির কিন্তু আছে। এছাড়া ইতিহাসের বিবর্তনেরও একটা সম্পর্ক আছে। যুগে যুগে কালে কালে বিভিন্ন অর্থনৈতিক সমস্যা চ্যালেঞ্জ হিসাবে আসছে, সেই সমস্যাগুলোকে কিভাবে মোকাবেলা করা যায় সেই জন্য অর্থনীতিবিদরা নানান তত্ত্ব দিয়েছেন। এই ব্যাপারে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে জন ম্যানার্ড কেইনস, যার চিন্তা 1930-এর দশকের যে গ্রেট ডিপ্রেশন হয়েছিল সেই ডিপ্রেশনকে মোকাবেলা করার একটা হাতিয়ার ছিল কেইনসের জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি, এই বইটা। তো এইভাবে আবার মার্কিন পুঁজিবাদের যে অঢেল প্রাচুর্য এবং তার সঙ্গে যে বিলাসিতা, তার সঙ্গে যে অপচয় এবং অপব্যয়, সেইটা তুলে ধরে থর্স্টিন ভ্যাভলেন থিওরি অফ লেজার ক্লাস বইটা লিখেছিলেন 1930-এর দশকে। সেটাও একটা ক্লাসিক গ্রন্থ হিসেবে বিবেচিত। স্যার, 62-র শিক্ষা আন্দোলন থেকে আপনার রাজনৈতিক সক্রিয়তা শুরু, 69-এর গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিলেন, তারপরে ছাত্রনেতা হিসেবে 71-এর মুক্তিযুদ্ধের সময় পুরো 9 মাসেই জেলে ছিলেন। 9 মাস না, 22 মাস। 22 মাস জেলে ছিলেন। সো আমাদের যে 6 দশকের জার্নি, আমরা যদি 62-র শিক্ষা আন্দোলন থেকে শুরু করি, আমাদের শিক্ষা আসলে কত দূর এগোলো? স্বাধীনতার পরে কি আমাদের শিক্ষা এগোলো না পিছালো? দেখুন, শিক্ষা আন্দোলনের সম্পর্কে আমার এখন অ্যাট দ্য মোমেন্ট মিক্সড ফিলিং। শিক্ষা আন্দোলনটা কেন হয়েছিল? দার্শনিকভাবে বলা হতো যে প্রফেসর শরীফের নেতৃত্বে আইয়ুব খান যে কমিশন তৈরি করেছিলেন, সেই কমিশনের তাত্ত্বিক যে বক্তব্য ছিল বা দার্শনিক যে বক্তব্য ছিল, সেটা হচ্ছে শিক্ষা হচ্ছে একটা পণ্য। একটা পণ্য যেমন কিনতে হয়, শিক্ষাও তেমনি শিক্ষার্থীদেরকে বা অভিভাবকদেরকে কিনতে হবে। তা শিক্ষার এই পণ্য চরিত্র অস্বীকার করে কোনো শিক্ষানীতি হতে পারে না, এটা একটা দিক। এবং ঘোর যেটা বলা যে শিক্ষা সম্পর্কে ব্যক্তি পুঁজিবাদী দর্শনের চরম বহিঃপ্রকাশ ছিল সেই শিক্ষানীতি, এটা একটা বিক্ষোভের কারণ। আর আরেকটা কথা হচ্ছে, যারা অ্যাফোর্ড করতে পারবে তারা শিক্ষা পাবে, যারা অ্যাফোর্ড করতে পারবে না তারা শিক্ষা পাবে না, এরকম একটা ব্যাপারও কিন্তু ছিল। আচ্ছা, এছাড়া সেই সময় বিএ পাস কোর্স, বিএসসি পাস কোর্স, এটাকে 2 বছরের কোর্সকে 3 বছর করে ফেলা হয়। আর এইচএসসি লেভেলে অনেকগুলো ইংরেজি বই পড়ানোর ব্যবস্থা করা হয়। আপনার বইগুলির নাম শুনলেই বুঝতে পারবেন, যেমন কবিতা সংকলন হিসেবে ছিল ম্যাজিক কেসমেন্ট, উপন্যাস হিসেবে ছিল জর্জ এলিয়টের সাইলাস মার্নার, আচ্ছা, ছোট নাটিকা হিসেবে ছিল টু শর্ট প্লেস, তারপরে ছিল আপনার বিবিসির ইংরেজিতে দেওয়া
যেই সমস্ত টক্স আধুনিক ইংরেজির জন্য, সেটার একটা সংকলন অন দি এয়ার। আচ্ছা, এছাড়া আরও ছিল ইন্টারমিডিয়েট ইংলিশ স্টেজ 1, ইন্টারমিডিয়েট ইংলিশ স্টেজ 2 এইটা। তারপরে আপনার ফ্রেজ, ইডিয়ম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এগুলো শেখার জন্য ছিল লিভিং ইংলিশ স্ট্রাকচার। এই যে এতগুলি বই, এগুলো ছেলেদের কাছে একটা দুর্বহ বোঝা বলে মনে হলো। স্বাভাবিকভাবেই এর আগে কিন্তু এত বইয়ের বোঝা ছিল না। তো এইটার বিরুদ্ধে একটা বিক্ষোভ শুরু হচ্ছে। তাইলে 3 বছরের ডিগ্রি কোর্সের বিরুদ্ধে বিক্ষোভ, আর ইংরেজি বোঝা, আর ইংরেজি মানে সাহিত্যের বিভিন্ন বই, সেটার একটা বিশাল বোঝা, এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়। এবং প্রতিবাদটা শুরু হয় কলেজকে কেন্দ্র করে। ঢাকা কলেজ, জগন্নাথ কলেজ, নারায়ণগঞ্জের তুলারাম কলেজ, এখানে। পরে এই বিক্ষোভ সারা দেশে ছড়িয়ে যায় এবং ঢাকা কলেজে এই বিক্ষোভে আমি একজন অর্গানাইজার হিসেবে নেতৃত্ব দিয়েছিলাম। আমার সঙ্গে আরও 2-1 জন ছিলেন। সৈয়দ আহসান আলী নামে একজন ছিলেন, তিনি এখন কোথায় আছেন জানি না। একবার আমার ফেসবুকে তার নামটা ভেসে উঠল, মনে হলো তিনি জার্মানিতে বোধহয় আছেন। বামপন্থী চিন্তাভাবনার লোক। যাই হোক, তো এই আন্দোলন যখন কলেজে কলেজে ছড়িয়ে পড়ল, তখন আমরা দেখলাম যে এই আন্দোলন চালিয়ে যাওয়ার মতো সাংগঠনিক ক্ষমতা আমাদের নেই। আমরা তো নিছক কলেজের একজন ছাত্র, একজন ব্যক্তি বিশেষ, ছাত্র বিশেষ। এর পেছনে একটা সাংগঠনিক কাঠামো যুক্ত হওয়া উচিত। স্যার, আমাদের প্রাথমিক শিক্ষা বহুধা বিভক্ত, বিভিন্ন ধরনের প্রাথমিক শিক্ষা দেওয়া হচ্ছে। মাধ্যমিক শিক্ষার একটা বড় অংশ আধা সরকার এবং বেসরকারি খাতে। উচ্চশিক্ষা আমাদের বর্তমান প্রয়োজন মেটাইতে যথেষ্ট সক্ষম না। আমাদের শিক্ষার সার্বিক সংকট মোকাবেলায় নতুন সরকারের কি স্টেপস নেওয়া উচিত অগ্রাধিকার ভিত্তিতে? আমি অত্যন্ত ভাগ্যবান এই অর্থে যে শুধু দেশে নয়, বিদেশেও খুব নামকরা শিক্ষকদের সাহচর্যে আসতে পেরেছি। শ্রেণীকক্ষে তারা আমার ক্লাস নিয়েছেন, আমার অ্যাসাইনমেন্ট পরীক্ষা করেছেন এবং আমার বিভিন্ন লিখিত পরীক্ষা, সেগুলো ইভ্যালুয়েট করেছেন। তো একটা জিনিস আমি মনে করি, সব কিছুর ঊর্ধ্বে আপনার ভালো শিক্ষার জন্য ন্যূনতম প্রয়োজন হচ্ছে ভালো শিক্ষক, কোয়ালিফাইড টিচার, নলেজেবল টিচার। এবং টিচার হলেই, খালি নলেজেবল হলেই চলবে না, ছাত্রদের কাছে তার পঠন পাঠনগুলো হৃদয়গ্রাহী করে তোলার ক্ষমতা, এটা যদি শিক্ষকের থাকে, আর আপনি যদি আর কিচ্ছু না, একটা ব্ল্যাকবোর্ড, ভালো চক, ডাস্টার যদি দিতে পারেন, একটু উন্নত হয়ে না হয় একটু গ্রিন বোর্ডের কথা চিন্তা করতে পারেন। এখন আমরা একেবারে হোয়াইট বোর্ড আর ওই যে বিদেশি ইয়ে দিয়ে যে লেখা, মার্কার দিয়ে যে লেখা, খুবই কস্টলি। এবং আমি তো মার্কিন বিশ্ববিদ্যালয়ে যখন পড়েছি, আমি দেখেছি টিচাররা সবাই আপনার চক ডাস্টার ইউজ করতেন। সেটা তো খুব বেশি দিন আগের কথা না, এটা 70-এর দশকের কথা। তো 2-1 জন শিক্ষক চকের গুঁড়ো থেকে অ্যালার্জিতে, তারা ওই যে একটা যন্ত্র ব্যবহার করতেন, স্লাইড প্রজেক্টর, সেটা দিয়ে তারা তাদের ওই ব্ল্যাকবোর্ডের দায়িত্ব, মানে বিকল্পটা ব্যবহার করেছেন। তো কথা হচ্ছে, যে কালে কম্পিউটার ছিল না, যে কালে ডিজিটাল টেকনোলজি ছিল না, যে কালে হোয়াইট বোর্ড মার্কার ছিল না, সেই কালে কি আইনস্টাইনের জন্ম হয় নাই? সেই কালে কি আপনার নিউটনের জন্ম হয় নাই? সেই কালে কি আপনার এই যে ক্যালকুলাসের আবিষ্কার করেছেন যে গণিতজ্ঞ, বা অন্যান্যরা যারা, ল্যাভোসিয়ারের মতো কেমিস্ট্রির হয় নাই? তা আমার কথা হচ্ছে, এই বড় করে আয়োজন করলেই শিক্ষা ব্যবস্থা খুব ভালো হয়ে যাবে, এটা মনে করার কোনো কারণ নেই। দুর্ভাগ্যবশত বাংলাদেশোত্তর কালে অর্থনীতিতে লুটতন্ত্র চালু হওয়ার ফলে এই মানতন্ত্রের অভাব ঘটেছে। হ্যাঁ, ফলে এখানে আর ভালো শিক্ষক নাই। অথচ আমাদের সময়ে, আমি সাধারণ প্রাইমারি স্কুলে পড়েছি, সেখানেও আমরা পণ্ডিত বলতে যেটা বোঝায়, আমি বললাম মজিদ পণ্ডিতের নাম, সেই রকম শিক্ষক ছিলেন। ফলে সেই সময় আমরা ভালো কি করে উচ্চারণ করতে হয়, কি করে পঠন মানে পড়তে হয়,
তারপরে আপনার কিভাবে আবৃত্তি করতে হয়, কিভাবে সঠিক বানানে লিখতে হয়, এই জিনিসগুলো কিন্তু তারা শিখিয়েছেন। এবং আমরা ইংরেজি পড়া শুরু করেছিলাম ক্লাস 3 থেকে, হ্যাঁ, এবং ক্লাস 6 পাস করার মধ্য দিয়েই ইংরেজি ভাষা এতটা আমাদের দখলের মধ্যে চলে আসছে, অন্তত আমার দখলে চলে আসছে, যেটা আমি গর্ব করে বলতে পারি যে যে কোনো গ্রামেটিক প্রবলেম, ব্যাকরণগত সমস্যা বা স্টক অফ ওয়ার্ডের যে প্রবলেম, এইগুলো কিন্তু আমরা ক্লাস 6 পড়ার মধ্যে দিয়েই ফেস করতে পেরেছি। এবং সেটাই পরবর্তীকালে আপনার ম্যাট্রিকুলেশন পর্যায়ে বা কলেজ পর্যায়ে আমাদের পুঁজি হিসেবে কাজ করেছে। আপনি ইংরেজির ছাত্র, আপনি ভালো করে জানেন টেন্সের 12টা মানে ইয়ে আছে, দিক আছে। এছাড়া আপনার আর্টিকেলের ব্যবহার, তারপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ব্যবহার, ন্যারেশন, মুড, তারপরে সিনটেক্স, এইসব জিনিস আমরা ক্লাস 6-এর মধ্যে শেষ করেছি। তো এখন চিন্তা করেন সেই ট্রেডিশনাল শিক্ষা পদ্ধতিতে যদি এটা ক্লাস 6-এর মধ্যে শেষ করা সম্ভব হয়, তাহলে আজকে কেন অন্তত ক্লাস 9-10-এর মধ্যেও এটা কেন সম্ভব হচ্ছে না? তাহলে গোলমালটা কোথায়, সমস্যাটা কোথায়, সেটা আমাদেরকে ভাবতে হবে। এবং আমার দৃষ্টিতে সমস্যা হচ্ছে ল্যাক অফ গুড টিচার্স, কোয়ালিফাইড টিচার্স। টিচার হচ্ছে শিক্ষার সবচেয়ে বড় ইনপুট, সবচেয়ে প্রয়োজনীয় এবং কি ইনপুট বলতে যেটাকে বোঝায়, সেই কি ইনপুট, সেই কি ইনপুটটা আজকে একেবারেই তছনছ হয়ে গেছে। এটাই হলো সমস্যা। স্যার, বিগত এবং আপনি যত বিল্ডিং স্ট্রাকচার করেন, যত ইকুইপমেন্টস আপনি দেন, যা কিছু দেন না কেন, আপনার ভালো শিক্ষকের বিকল্প কিছু নাই। যেমন কবিতায় বলা হতো, মোরা শিক্ষক ধরণীর মোরা দীক্ষক, তারা সত্যিকার অর্থে ধরণীর দীক্ষক ছিলেন। আবার তাদের জীবনে দুঃখ দারিদ্র্য ছিল, সেটা কবি আশরাফ সিদ্দিকীর লেখা তালেব মাস্টারের জীবন কাহিনীতে সেটা প্রকাশিত হয়েছে। আমরা সেই সময় তালেব মাস্টার কবিতার আবৃত্তি করার ব্যবস্থা করতাম বিভিন্ন অনুষ্ঠানে। এবং শিক্ষকরা যে কী কষ্ট করে আমাদেরকে পড়াচ্ছেন বেতন না পেয়ে, তারপরে খুব কঠিন অর্থনৈতিক অবস্থার মধ্যে, কিন্তু তাদের ছাত্রদের প্রতি দরদ, শিক্ষার প্রতি তাদের অনুরাগ, কিছুরই অভাব ছিল না। স্যার, আমরা বিগত সরকার আমলে দেখেছি জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ। সম্প্রতি বিএনপি সরকারের কিছু কিছু লোক বলছেন প্রতি আসনে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। আমাদের বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি নাকি বিশ্ববিদ্যালয়ের মান বৃদ্ধি, কোনটা এই মুহূর্তে সবচেয়ে জরুরি? অবশ্যই আমি বিশ্ববিদ্যালয়ের মান বৃদ্ধির পক্ষে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মান ছিল সেই মান হারিয়ে গেছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার নতুন নতুন কতগুলি বিভাগ খোলা হয়েছে। আপনি বলেন এই দেশে টেলিভিশন বিভাগ, যে টেলিভিশন বিভাগ আপনার কি বলে ইয়েরই একটা অংশ হতে পারত, ওই যে জার্নালিজমেরই একটা অংশ হতে পারতো বা অন্য কোনো একটা সাবজেক্টের অংশ হতে পারতো, সেখানে আলাদা করে এই বিভাগ করার কী উদ্দেশ্য আছে? একইভাবে পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ, এটা তো ইন্টারন্যাশনাল রিলেশনসের একটা ব্যাপার, এবং ইন্টারন্যাশনাল রিলেশনসের স্ট্রাকচারের মধ্যেই পিস অ্যান্ড কনফ্লিক্টের স্টাডিজ থাকতে পারে। তা আমরা বিভাগের সংখ্যা বাড়িয়েছি কী জন্য? রিক্রুটমেন্ট বাড়ানোর জন্য, শিক্ষকের রিক্রুটমেন্ট বাড়ানোর জন্য। কেন শিক্ষকের রিক্রুটমেন্ট বাড়াতে চাই? আমরা বাড়াতে চাই যে বিশ্ববিদ্যালয়গুলো নির্বাচন কেন্দ্রিক হয়ে গেছে, বিভিন্ন ধরনের নির্বাচন সারা বছর ধরে বিশ্ববিদ্যালয়ে চলে, এতে প্রচুর জনবলের অপচয় হয়, শিক্ষার সময়ের অপচয় হয়, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে ভেদাভেদ, তারপরে আপনার বিভেদ, তারপরে সংঘাত, এগুলো সৃষ্টি হয়। এবং ফলে বিশ্ববিদ্যালয়ের যে একটা কলেজিয়াল অ্যাটমসফিয়ার, সেইটা বিঘ্নিত হয়। তো এইটা তো কাম্য না। হ্যাঁ, মত পথের দিক থেকে অনেকেই অনেক মত পথের অনুসারী হবে। আমি ব্যক্তিগতভাবে বিশ্ববিদ্যালয়ে সাদা দল, নীল দল বা গোলাপি দল, এইসব দল রাখার, এই নামটা শুনলেও আমার কাছে মনে হয় এইটা একটা এডুকেশন লাইক না। হ্যাঁ, শিক্ষকদের মধ্যে রাজনৈতিক আদর্শ, ফিলসফিক্যাল আদর্শ, এগুলো থাকবে। এবং শিক্ষকরা যদি এভাবেই বিভক্ত না হয়ে তারা যদি স্কুল অফ থট হিসেবে বিভক্ত হন, মতবাদের প্রবক্তা হিসেবে বিভক্ত হন,
তাইলে সেটা অনেক বেশি স্বাস্থ্যকর হবে এবং সেটা অনেক বেশি শিক্ষা অনুরাগী হবে। কারণ একটা মতবাদের পক্ষে সমর্থন সৃষ্টি করতে গেলে আপনাকে নিশ্চয়ই সেটার গভীরে প্রবেশ করতে হবে এবং আপনাকে একজন ভালো দার্শনিক হতে হবে। তো কেন জানি আমরা খুব স্থূল হয়ে গেছি ব্যাপারগুলো, যেটা খুব সূক্ষ্ম এবং সুন্দর হতে পারত, নান্দনিক হতে পারত, সেটা হচ্ছে না। সেটা আমাদের প্রচুর গ্র্যাজুয়েট তৈরি হচ্ছে, একই সঙ্গে বেকার তৈরি হচ্ছে, এবং বাজারের যে ডিমান্ড সেই চাহিদা পূরণ করতে পারছে না আমাদের উচ্চশিক্ষা। এই জায়গার বেসিক প্রবলেমটা কোথায় এবং কোন জায়গায়? ইউনিভার্সিটি অফ সাসেক্সের ডেভেলপমেন্ট স্টাডিজের বিভাগ থেকে বলা হয়েছে এটা হচ্ছে ডিপ্লোমা ডিজিজ, এবং সেই ডিগ্রি দিয়ে আমি কি করব এবং সেই ডিগ্রি আমার কাজে লাগবে কি না, সেই ডিগ্রি বা সেই লাইনে পড়াশোনাটা আমার অভিরুচি বা পছন্দের দিকে যায় কি না, সেটা নিয়ে কোনো চিন্তাভাবনা হচ্ছে না। ফলে প্রচুর সংখ্যক গ্র্যাজুয়েট বের হচ্ছে, বাস্তবে এরা গ্র্যাজুয়েট না। একজন গ্র্যাজুয়েটের যে জ্ঞান বত্তা থাকার দরকার সেইটুকু জ্ঞান তাদের থাকে না। আমাদের এখনকার একজন গ্র্যাজুয়েটকে বলেন যে একটা চাকরির দরখাস্ত শুদ্ধভাবে লিখতে পারবে না, অধিকাংশই পারবে না। সবাই পারবে না এই কথা আমি বলছি না, কিন্তু অধিকাংশই পারবে না। সঠিক বানানে, সঠিক যে চিঠির যে কাঠামোগুলো থাকে সেটাকে অনুসরণ করে লেখা। তার মানে কি, বাস্তব জীবনের ন্যূনতম এই চাহিদাটুকু পূরণ করার মতো যে ক্ষমতা, যে যোগ্যতা থাকার দরকার আমাদের শিক্ষা ব্যবস্থা সেটা দিচ্ছে না। এবং এরা যে পাশ করছে, সার্টিফিকেট পাচ্ছে, এইটা আমার কাছে একটা মানে কি বলবো, এই যে বিশ্বের সপ্তম আশ্চর্য একটা কথা আছে না, সাতটা আশ্চর্য, তা আমার কাছে মনে হয় অষ্টম আশ্চর্য বলে যদি কোনো জিনিস থাকে তাহলে বাংলাদেশের গ্র্যাজুয়েটদের সার্টিফিকেট পাওয়াটা হচ্ছে সেই ধরনের একটা আশ্চর্যের ব্যাপার। হ্যাঁ, আর আমাদের এখানে অনেকে বলে যে ইন্ডাস্ট্রির সঙ্গে যোগসূত্র রেখে যদি আমরা কারিকুলাম তৈরি করতে পারি তাইলে শিক্ষাটা অনেক বেশি কর্মমুখী হবে, কর্মকেন্দ্রিক হবে। আচ্ছা, ভালো কথা, কিন্তু শিল্প কোথায়? দেশে শিল্পায়ন কোথায়? দেশে যদি ব্যাপক শিল্পায়ন হতো, বহু বস্ত্র কারখানা, বহু গার্মেন্টস কারখানা, বহু লেদার গুডস ইন্ডাস্ট্রিজ, বহু ফার্মাসিউটিক্যালস, বহু টেক্সটাইল, জুট টেক্সটাইল, তারপরে ইস্পাতের কারখানা, আপনার মেশিন টুলসের কারখানা, আপনার লাইট ইন্ডাস্ট্রির কারখানা থেকে শুরু করে যত রকম এই দেশে তৈরি হতে পারে, যত ধরনের কারখানা এই দেশের রিসোর্স এন্ডাওমেন্টকে ভিত্তি করে, সেই রকম আজকে স্বাধীনতার প্রায় 60 বছর হতে চলছে, 55 বছর হতে চলছে, আমরা যদি সেই ব্যাপক শিল্পায়ন করতে পারতাম তাইলে কি হতো? প্রচুর ডিমান্ড তৈরি হতো, এবং সেই ডিমান্ডটা কিসের ডিমান্ড? সেই পার্টিকুলার ইন্ডাস্ট্রি চালানোর জন্য সক্ষম শিক্ষিত যুবক, তার চাহিদা। তাইলে আমার তত্ত্বে বলে আমি সাপ্লাই সাইডের কথা চিন্তা করছি কিন্তু ডিমান্ড সাইডের কথা চিন্তা করছি না। আমার তো এখানে ডিমান্ড সাইড ইজ অ্যাবসেন্ট। সাপ্লাই আমি যতই ভালো করি না কেন এইখানেতে সেই ডিমান্ডটা নাই। তাইলে সেই দিকে আমাদের নজরটা দেওয়া উচিত, সেই দিকে। তার সঙ্গে সঙ্গে অবশ্যই এটা অনস্বীকার্য যে এত বিভিন্ন সাবজেক্টের গ্র্যাজুয়েট দিয়ে আমরা কি করব? হ্যাঁ, কিছু প্রত্যেক সাবজেক্টই ভালো করে কিছু ভালো শিক্ষিত লোক দরকার। হ্যাঁ, দর্শনের কিছু ভালো ছাত্র দরকার, ইতিহাসের কিছু ভালো ছাত্র দরকার, ইসলামের ইতিহাসের ভালো ছাত্র দরকার, এইরকম কিছু সাবজেক্ট আছে। বাংলা সাহিত্যের তো অবশ্যই দরকার, ইংরেজির দরকার। কিন্তু তার মানে এই না যে একেবারে লক্ষ লক্ষ এইরকম মানে গ্র্যাজুয়েট আমি তৈরি করব যারা ঠিক বাস্তব জীবনে তাদের সেই লেখাপড়া কাজে লাগাতে পারবে না। তো এই দিকটাও মনোযোগ দেওয়ার ব্যাপার আছে। অন্যদিকে আমার মনে হয় সরকারকে গভীরভাবে চিন্তা করতে হবে যে হাউ টু ইন্ডাস্ট্রিয়ালাইজ দি কান্ট্রি ইন এ ম্যাসিভ ওয়ে, যার ফলে as a consequence there shall be demand for particular types of graduates, and those particular types of graduates will be produced by
আওয়ার ইউনিভার্সিটিজ, আওয়ার কলেজেস, তাইলেই কিন্তু একটা সুসমন্বয় তৈরি হবে। আমরা এখন খালি সাপ্লাই সাইডের কথা চিন্তা করছি, ডিমান্ড সাইডের ব্যাপারটা চিন্তা করছি না। তাইলে এই ছেলে মেয়েরা তো বিদেশে চলে যেতে চেষ্টা করবে, দেশে তো আর থাকবে না, কারণ দেশে তো এমপ্লয়মেন্টের কোনো স্কোপ নাই। যেমন আমাদের তরুণরা একটা বড় অংশে বিদেশে যাচ্ছে হ্যাঁ, কর্মসংস্থানের জন্য, সেটাই হচ্ছে। কিন্তু আমাদের যে কারিগরি এবং কর্মমুখী যে শিক্ষাটা, সেটা যথেষ্ট ব্যাকডেটেড বলা হয়। জার্মানি বা চায়না যেভাবে এগিয়েছে মানে কর্মমুখী এবং কারিগরি শিক্ষার জায়গা থেকে, এই জায়গায় আমরা কেন আমাদের এটাকে আগাইতে পারলাম আমি না? তো আমার আমাদের আগে দেখেন আগে youth আগে আগের population। বক্তব্যেই বলেছি, চায়না, জার্মানি এগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজ কান্ট্রি। কাজেই সেখানে পলিটেকনিক বলেন বা টেকনিক্যাল গ্র্যাজুয়েটস বলেন, সেগুলোর এক ধরনের চাহিদা। আচ্ছা, তো সেটাই হয়েছে। তো এখন আমাদের বাংলাদেশেও তো অনেকগুলো পলিটেকনিক ইনস্টিটিউট আছে, তাই না? তো এই পলিটেকনিক ইনস্টিটিউটগুলো আমি আপনাদেরই বণিক বার্তায় বা অন্য কোথাও পড়েছি যে অধিকাংশ পলিটেকনিকের, সরকারি বা বেসরকারি পলিটেকনিকের সিট 50% খালি থাকে, ভর্তি হয় না। কেন এটা হচ্ছে? সেখানে তো কিছু স্কিল শিক্ষা দেওয়া হয়, ইলেকট্রিশিয়ান কীভাবে হবে, প্লাম্বার কিভাবে হবে, ওয়াটার সাপ্লাইয়ের কাজটা কিভাবে হবে, এই ধরনের রেডিও, টেলিভিশন, ইলেকট্রনিক্স এগুলো কীভাবে, তো এগুলিরও তো সেইভাবে এই প্রতিষ্ঠানগুলো সেইভাবে মানুষ উৎসাহ বা সেদিকে কোনো আকৃষ্ট হচ্ছে না। তো আমার ভাবতে হবে তাহলে গভীরে যে কেন এটা হচ্ছে, কী জন্য হচ্ছে। ওই আবারও আমি যাই, সেটা হচ্ছে দ্যার ইজ নট এনাফ ডিমান্ড। বিশ্ববিদ্যালয়গুলো গ্লোবাল র্যাঙ্কিংয়ে পিছিয়ে আছে, এশিয়া বা একবার গ্লোবাল র্যাঙ্কিংয়ে। আমরা যে আগামী 10 বছরে আমাদের বেশ কয়েকটা ইউনিভার্সিটিকে আন্তর্জাতিক মানের গ্লোবাল র্যাঙ্কিংয়ে ভালো জায়গায় নিয়ে যেতে চায়, জাতীয় অধ্যাপক হিসেবে আপনি কোন কোন সংস্কারগুলো চান এবং বিশ্ববিদ্যালয় কোন দিকে আগানো উচিত বলে মনে দেখেন, করেন? গ্লোবাল র্যাঙ্কিংয়ে আগাতে হলে একটা বড় কাজ হচ্ছে, বড় হচ্ছে আপনার পাবলিকেশন, রিসার্চ পাবলিকেশনে আপনাকে এগোতে হবে। এখন রিসার্চ, কিছু রিসার্চ আছে টাকা ছাড়াও হয়, অর্থ বরাদ্দ ছাড়াও হয়, যেগুলো হচ্ছে চিন্তা নিয়ে খেলা করা, হ্যাঁ, আইডিয়াজ নিয়ে চর্চা করা, থিঙ্কিং, লজিক্যাল থিঙ্কিং তৈরি করা, থিওরিটিক্যাল থিঙ্কিং তৈরি করা। আর কিছু রিসার্চ আছে এম্পেরিক্যাল, যেগুলোর জন্য সার্ভে দরকার হয়, সেইখানে স্ট্যাটিস্টিক্যাল টুলস অ্যান্ড টেকনিক্স ব্যবহার করা হয়, এবং সেই সার্ভে ইত্যাদি করার জন্য প্রচুর অর্থের প্রয়োজন হয়। সার্ভে ছাড়াও জেনেটিক্সের ক্ষেত্রে, বায়োলজিক্যাল রিসার্চের ক্ষেত্রে প্রচুর এক্সপেরিমেন্টের দরকার হয়, সেটার জন্য প্রচুর অর্থের প্রয়োজন হয়, ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হয়, ইকুইপমেন্টসের প্রয়োজন হয়। এগুলি আমাদের ঘাটতি আছে, প্রচণ্ড রকম ঘাটতি আছে। এই ক্ষেত্রে আপনাকে বরাদ্দ বাড়াতে হবে। দুই, এই যে গদবাঁধা একটা নিয়ম চালু করেছি আমরা, যে এতটা পাবলিকেশন থাকলে, এই কটা পাবলিকেশন থাকলে একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর হবে, বা একজন অ্যাসোসিয়েট প্রফেসর প্রফেসর হবে, এবং সেইগুলোর গুণগত মান এবং সেইগুলো কতটা গ্রহণযোগ্য সেইটা বিচার বিশ্লেষণ করার সুযোগ আমাদের না। স্যার, বর্তমান সরকারের অনেক মন্ত্রী বা এমপি অনেকের সাথে আপনার খুব ভালো সম্পর্ক বা দীর্ঘস্থায়ী অনেক সম্পর্ক না, রয়েছে। কেউ কেউ আর কি। তো আপনি এই বিএনপি সরকারকে, নতুন সরকারকে শিক্ষা খাতে যে কোন 2টা বা 3টা স্টেপস নিতে বলবেন এই মেয়াদে? একটাই, ভালো শিক্ষক তৈরি করার একটা প্রজেক্ট নেওয়া হোক, বিশ্ববিদ্যালয় পর্যায়ের জন্য, কলেজ পর্যায়ের জন্য, হাই স্কুল, প্রাইমারি স্কুল পর্যায়ের জন্য। প্রাইমারি স্কুলের জন্য আমি প্রশিক্ষণকে অত্যন্ত গুরুত্ব দেব, শিক্ষক প্রশিক্ষণ বা শিক্ষা প্রশিক্ষণ। একইভাবে গুরুত্ব দেব সেকেন্ডারি স্কুলের জন্য, যেটা মানে বিএড পর্যায়ের যে শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে, পুরনোগুলি যাই আছে না আছে, নতুন প্রাইভেট সেক্টরে ব্যাঙের ছাতার মতো বহু বিএড কলেজ তৈরি হয়েছে, এগুলিতে কিচ্ছু শেখানো হয় না। কারণ আমার পরিবারে অনেকেই শিক্ষাবিদ ছিলেন, হ্যাঁ, আমার বড় মামা, আমার পিতা, এরা ছিলেন। আমি তো দেখেছি যে টিচার্স ট্রেনিং কলেজগুলোতে কিভাবে পড়ানো হয়, কিভাবে শেখানো হয়, কত কঠোর পরিশ্রম করে তাদেরকে প্রশিক্ষণ নিতে হয়, তাদেরকে লেখা করা, পরীক্ষা দেওয়া, প্র্যাকটিক্যাল কাজ করা, এই সব অনেক বইপত্র পড়া, সব কিছু মিলিয়ে
তাদেরকে একটা মানে কঠোর শৃঙ্খলার মধ্যে দিয়ে অনেক কিছু প্রডিউস করতে হয়। তো সেটা এখন উঠে গেছে। চাইল্ড ডেভেলপমেন্ট, চাইল্ড সাইকোলজি, তারপরে আপনার টিচিং মেথড, তারপরে বিভিন্ন জিনিসে যেটাকে বলে কন্টেন্ট পড়া, এই জিনিসগুলো প্রচুর। তারপরে প্র্যাকটিক্যাল কাজ, ম্যাপ তৈরি করা, গ্লোব তৈরি করা, শিক্ষার টুলসগুলো তৈরি করা প্র্যাকটিক্যালি, এইসব জিনিস। তারপরে তো আবার এইসব বিষয়ের উপরে পরীক্ষা দেওয়া। আপনার সাহিত্য, বাংলা সাহিত্য পড়াতে গেলে আপনাকে কী পদ্ধতি অনুসরণ করতে হবে, এই ইংরেজি পড়াতে গেলে কী পদ্ধতি অনুসরণ করতে হবে, বিজ্ঞান পড়াতে গেলে কী পদ্ধতি, ইতিহাস পড়াতে গেলে কী পদ্ধতি, আপনার এইগুলো তাদেরকে প্রচুরভাবে শেখানো হয়। এবং সেই বিখ্যাত শিক্ষাবিদরা জন ডিউই, প্যাস্টালসি থেকে শুরু করে আরও যারা যারা আছেন, এমনকি আপনার শিক্ষার চিন্তা তো নতুন না, এটা তো একেবারে সক্রেটিস থেকে শুরু হয়েছে। এবং আমাদের এই উপমহাদেশে ইকবাল, গান্ধী, এরা শিক্ষা চিন্তা তাদের ছিল। তারপরে চীনে আছে, তো এই মানে আরব বিশ্বে আছে। শেষ করছি আজকের শিক্ষালয়। আজকের শিক্ষালয় অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ বলেছেন একজন শিক্ষক কীভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় ভবন, স্থাপনা, প্রযুক্তির চেয়েও একজন ভালো গুণী শিক্ষক ছাত্রদের জীবনে খুবই ইতিবাচক ভূমিকা পালন করতে পারেন। একই সঙ্গে বাজারে যথেষ্ট কর্মসংস্থান সৃষ্টি করা, যাতে শিক্ষার সাথে কর্মসংস্থান একটা সংযোগ হয় এবং যুগের প্রয়োজনে বিভিন্ন সংস্কার আনার জন্য সরকারকে বিভিন্ন প্রস্তাবনা রয়েছে আজকের আলোচনায়। আমাদের শিক্ষালয়ে অংশগ্রহণ করার জন্য জাতীয় অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ আমাকে আমার কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য।